নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আজকে সারাদিন ধরে যে খবরগুলোর দিকে নজর রাখার দরকার ছিল সেই খবরগুলোর মধ্যে অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিয়ে শুরু করতে চাইছি। সেটা হচ্ছে যে সকলেই জানেন যে জ্ঞানবাপী মসজিদ নিয়ে যে সমীক্ষা হয়েছিল, সেই সমীক্ষার রিপোর্ট কি এসেছিল এবং সেই নিয়ে আইন আদালত ইত্যাদি ইত্যাদি সেগুলো সকলেই জানেন। কিন্তু লোকসভা ভোটের আগে মথুরার যে শাহী ঈদগার যে মসজিদ, সেই মসজিদেও হিন্দু সংগঠনগুলি, হিন্দুবাদী যে সংগঠনগুলি, তাদের আপত্তি ছিল সমীক্ষার ব্যাপারে এবং সেই সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে এরকমটাই যে কোনো রকম সমীক্ষার প্রয়োজন নেই। সুপ্রিম কোর্ট এরকমটাই জানিয়ে দিয়েছে যে কোনো সমীক্ষার কোনো প্রয়োজন নেই। ইসলাম পক্ষের দাবি মেনে তারা সেই বিষয়টি মেনে নিয়েছেন। ইসলাম ধর্মাবলম্বীদের যে সমস্ত সংগঠনগুলি আপত্তি জানিয়েছিল, হিন্দুত্ববাদী সংগঠনগুলি দাবি জানিয়েছিল, কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুতরাং একদিকে যখন আগামী 5 দিনের মধ্যেই একটি মেগা ইভেন্ট হতে চলেছে অযোধ্যার মাটিতে, এই মুহূর্তে অযোধ্যা বলা যেতে পারে শ্রীরামময়, শ্রীরাম ধ্বনিতে, জয় শ্রীরাম ধ্বনিতে এই মুহূর্তে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছে। প্রতি মুহূর্তে অযোধ্যায় এই মুহূর্তে গিজগিজ করছে ভিড় এবং সেখানকার যে হোটেল টোটেলগুলো বা থাকার জায়গাগুলো, যে সমস্ত শেল্টারগুলো করা আছে, ধর্মশালাগুলো, সেগুলোতেও এক বিন্দু জায়গা নেই। বহু বহু মানুষ, গোটা দেশের বহু ভক্তজন তারা সেখানে গিয়ে ভিড় জমিয়েছেন এবং তারা অপেক্ষা করছেন 22 তারিখের জন্য। আর সেই 22 তারিখেই অর্থাৎ যেদিন রামলালার মন্দির তার দ্বারোদ্ঘাটন করছেন নরেন্দ্র মোদী, সেই দিনকেই সংহতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছেন তিনি এবং সেই সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন যে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত একটি সংহতি মিছিল হবে এবং সেই সংহতি মিছিলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে এই মিছিলটি হবে এবং সেখানে যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, মা কালীকে ছুঁয়ে অর্থাৎ কালীঘাট মন্দির থেকে তারপর মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা ছুঁয়ে সর্বধর্মের মানুষকে নিয়ে সেই মিছিল তিনি করবেন। এটা কোনো পাল্টা কর্মসূচি নয়, এরকমটাও জানিয়ে দিয়েছেন তিনি যে তিনি এই সর্বধর্ম মিছিলটি করতে চাইছেন শুধুমাত্র মানুষকে সংহত করবার জন্য। লোকসভা নির্বাচনের আগে যেখানে রাম মন্দির উদ্ঘাটনকে, রাম মন্দিরের উদ্বোধনকে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন রাজনৈতিক গিমিক, ভোটের আগে গিমিক, সেক্ষেত্রে এই কর্মসূচি অবশ্যই আলোচনার মধ্যে চলে এসেছে ইতিমধ্যেই। আর এই আলোচনার মধ্যেই আরও একটি বিষয় অবশ্যই চলে আসছে, সেটা হচ্ছে ভোটের আগে কি করেন রাজনৈতিক নেতা নেত্রী। নিজেদের উন্নয়নের বিষয়টা তো অবশ্যই দেখান, সেটা রাজ্যের ক্ষেত্রে রাজ্যের শাসক দলের যারা নেতাকর্মী তারা রাজ্যের উন্নয়নের বিষয়টি দেখাবেন, যারা কেন্দ্রের শাসক দলের নেতাকর্মী তারা কেন্দ্রের উন্নয়নের বিষয়টি দেখাবেন এবং সেই সঙ্গে সঙ্গে উল্টো দিকে যে দল রয়েছে, যাকে প্রধান প্রতিপক্ষ বলে মনে করছেন তারা, তাদের নিন্দা করবেন। সেরকমটাই তো হয়, আমরা সেরকমটাই দেখে আসছি। ভারতের সংসদীয় গণতন্ত্রে ভোটের আগে সেই প্রথাটি, সেই রীতিটি মানা হয়। আর সেই রীতি মেনেই এরকমটা শোনা গেল, এই অভিযোগ শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতার গলায়, যে রাজ্যের মানুষকে কেন্দ্রের দেওয়া উজ্জ্বলা যোজনার গ্যাস নিতে দিচ্ছেন না রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা। এবং সেই অভিযোগটি তিনি করেছেন শুভেন্দু অধিকারী। সেই অভিযোগ নিয়েও যেমন আলোচনা হচ্ছে, তেমনি শাহজাহান, না আমি মুঘল সম্রাট শাহজাহানের কথা বলছি না, আমি শেখ শাহজাহানের কথা বলছি। সেই শেখ শাহজাহান, গতকাল আমরা বলেছিলাম যে 10 দিনের মাথায় তার উপস্থিতি টের পাওয়া গেল। তিনি যে একেবারেই অ্যাবসকন্ডিং, উধাও হয়ে রয়েছেন সেরকমটা নয়। আইনজীবীর মারফত তিনি মামলার, সন্দেশখালী মামলার পার্টি হতে চেয়েছেন, কিন্তু আজকে সেই আবেদনটি তিনি প্রত্যাহার করেছেন। অর্থাৎ এখনই তিনি পার্টি হতে চান না, এমনটাই জানিয়েছেন তার আইনজীবী। তাহলে ব্যাপারটা কি? এই মুহূর্তে জটিল পরিস্থিতি, লোকসভা ভোট সামনে, আর সেই লোকসভা ভোটের যে কোনো সময়ই খুব শিগগিরই হয়তো ঘোষণা হয়ে যাবে দিনক্ষণ। তার আগে এই মুহূর্তে সব দল ঘুঁটি সাজাচ্ছে, সব দল নিজের নিজের পক্ষের ঘুঁটি সাজাচ্ছে। আর সেই ঘুঁটি সাজাতে কেন্দ্রের যে শাসক দল, আমরা কালকে কংগ্রেসের ঘুঁটি সাজানোর বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আজকে কেন্দ্রের যে ক্ষমতাসীন জোট, সেই বিজেপির নেতৃত্বাধীন জোট, তারা কিভাবে ঘুঁটি সাজাচ্ছে। কেন্দ্র এই মুহূর্তে আরেকটি মাস্টার স্ট্রোক খেলতে চাইছে। সেই মাস্টার স্ট্রোকটি হচ্ছে বিজয় মালিয়া, নীরব মোদী এবং সঞ্জয় ভান্ডারী। এই তিনজনের খোঁজে ব্রিটেনে যাচ্ছে 3টি কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।
সেই তদন্তকারী দল তারা ব্রিটেনে গিয়ে সেখানকার যারা দায়িত্বপ্রাপ্ত সেই মন্ত্রকের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে তারা কথাবার্তা বলবেন এবং তারপর এই ঋণ খেলাপিদের দেশে ফিরিয়ে আনবেন। 2014 সালে যখন লোকসভা নির্বাচন হতে চলেছে, লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী, তিনি 3 বারের গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন 2014 লোকসভা নির্বাচনের আগে। তিনি বলেছিলেন যে বিদেশ থেকে সমস্ত কালো টাকা ফিরিয়ে আনা হবে। আর এবার বিদেশ থেকে সেই কালো টাকা ফেরানোর উদ্দেশ্যেই এই মাস্টার স্ট্রোকটি কি খেলতে চলেছে কেন্দ্রের সরকার, ভারত সরকার? সেটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। সুতরাং সেই বিষয়টা নিয়ে একটুখানি আজকে কথা বলবো আমরা। আমাদের সঙ্গে আজকে আমাদের এস্টিমড প্যানেল যোগ দিয়েছেন ইতিমধ্যেই, তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো আমাদের দর্শকদের। আমাদের সঙ্গে রয়েছেন 3 রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈকত মণ্ডল, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র সন্দীপা চক্রবর্তী, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র অমলেন্দু দত্ত, স্বাগত জানাই আপনাকে। আমাদের 5 অতিথিকে 5 প্যানেলিস্টকে স্বাগত জানিয়ে আমি একটুখানি আমাদের দর্শকদের জন্য এবং আমাদের প্যানেলিস্টদের জন্য ঠিক কি কোন পরিস্থিতিতে আমরা এই আলোচনা শুরু করতে চলেছি সেই বিষয়টা একটুখানি নজর দেবো। একটা ছোট্ট প্রতিবেদন, সেই প্রতিবেদনে। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগে বিরোধীদের তরফে যেমন জোটের আসন সমঝোতা এখন প্রায়োরিটি লিস্টের শীর্ষে, তেমনই নিজেদের ঘর গোছাচ্ছে গেরুয়া শিবিরও। একদিকে গত 10 বছরে দেশের মাটিতে তাদের উন্নয়নের ফিরিস্তি নিয়ে বিজেপি নেতৃত্ব হাজির হচ্ছেন জনতার দরবারে। একইভাবে রাম মন্দিরও তাঁদের বড় সাফল্য বলে ইঙ্গিতে বোঝাচ্ছেন নেতা নেত্রীরা। এবার তারই পাশাপাশি ভোট ঘোষণার আগেই আরও একবার মাস্টার স্ট্রোক দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ঋণ খেলাপি এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের নাগাল পেতে এবার ব্রিটেনে পাড়ি দিচ্ছেন ভারতের তদন্তকারী আধিকারিকরা। সংবাদ সংস্থা এএনআই সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ইডি, সিবিআই এবং জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের দল তৈরি করা হয়েছে। উচ্চপদস্থ আধিকারিকদের এই দলটি শীঘ্রই ব্রিটেনে যেতে চলেছে। বিদেশ মন্ত্রকের মাধ্যমে ব্রিটেনের সর্বোচ্চ প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে বিজয় মালিয়া, নীরব মোদীদের প্রত্যর্পণের তোড়জোড় শুরু করার চেষ্টা করবে ওই দলটি। যদিও কেন্দ্রের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি, তবে ওই সূত্র মারফত জানা গিয়েছে বিদেশ মন্ত্রকের এক আধিকারিক তদন্তকারীদের দলটির নেতৃত্বে থাকবেন। ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কথা বলে সে দেশে থাকা এবং বিদেশে নামে বেনামে রাখা সম্পত্তিগুলিকেও বাজেয়াপ্ত করার আবেদন জানাবে ভারতের দলটি। হিরে ব্যবসায়ী নীরব মোদী, কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন মালিক বিজয় মালিয়া ছাড়াও আরও এক পলাতকের প্রত্যর্পণের বিষয়ে তৎপর হয়েছে ভারত সরকার। তিনি হলেন অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারী। ইউপিএ জমানায় একাধিক অস্ত্র চুক্তিতে মধ্যস্থতা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। 2016 সালে ইডি এবং আয়কর দপ্তর সঞ্জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার পরেই দেশ ছাড়েন তিনি। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাড্রার ঘনিষ্ঠ বলে পরিচিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি লন্ডন এবং দুবাইতে সম্পত্তি কিনেছেন। ভারত এবং ব্রিটেনের মধ্যে চুক্তি অনুযায়ী অর্থনৈতিক অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চললে এক দেশ অপর দেশের সঙ্গে তদন্ত সংক্রান্ত তথ্য আদান প্রদান করবে। এর আগে নীরব মোদী এবং বিজয় মালিয়াকে প্রত্যর্পণের চেষ্টা করলেও আইনি জটের কারণে এখনো পর্যন্ত তাতে সফল হয়নি ভারত। ঘটনাচক্রে লোকসভা ভোটের আগে ফের এই বিষয়ে তৎপরতা দেখানোর ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার। যার ডিভিডেন্ড মিলবে কি নির্বাচনে? প্রশ্নটা সেখানে। হাই নিউজ নেটওয়ার্ক। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যে তৎপরতা দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেই তৎপরতার ডিভিডেন্ড কি নির্বাচনে মিলবে? কারণ একদিকে উন্নয়নের যে লিস্ট, সেই লিস্ট বারংবার তুলে ধরা হচ্ছে সারা গোটা দেশে, মানে অটল সেতু থেকে শুরু করে সব কিছুই সেই উন্নয়নের লিস্ট যেমন তুলে ধরা হচ্ছে, নিন্দুকেরা যাই বলুন না কেন, সেই সঙ্গে সঙ্গে রামলালার মন্দিরের কথাও তুলে ধরা হচ্ছে, সেটাও একটা বড় সাফল্য। মন্দির ওহি বনেগা, সেই কোট আনকোট সংলাপটিও বারংবার শোনা যাচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে এবার বিদেশ থেকে ঋণ খেলাপিতে ধরে আনতে তদন্তকারীরা যাচ্ছেন, এরকমটাই। কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত তেমন করে কোনো ঘোষণা শোনা যায়নি, কিন্তু বিদেশ মন্ত্রকের একটি সূত্র থেকে সেই খবরটি বের করেছে সংবাদ সংস্থা এএনআই। সেই বিষয়টি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আমি ঠিক সেই জায়গা থেকে, মানে এই বিষয়গুলোর ডিভিডেন্ড
ভোটে তুলতে পারবে কিনা বিজেপি, সেই জায়গাটা থেকেই আমি শুরু করছি আজকের আলোচনা। 2 মিনিট আনইন্টারাপ্টেড, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। শান্তম, আমার ব্যক্তিগতভাবে মনে হয় ধর্মের সাথে রাজনীতিকে কখনোই মেলানো উচিত নয়। রাম মন্দির কোনো রাজনৈতিক ইস্যু আমার কাছে নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর মতো নেতা নেত্রীরা যেভাবে রাম মন্দিরের উদ্বোধনকে বয়কট করলেন, এটা কিন্তু কার্যত বিজেপির সুবিধে করে দিচ্ছে। সেই অনুষ্ঠানে তারা উপস্থিত থাকতেই পারতেন, রাম তো সবার, কিন্তু তারা যেভাবে বয়কট করলো এবং সেটা নিয়ে কংগ্রেসের মধ্যে যে অসন্তোষ দেখা গেল, এবং কিছুদিন আগে মহারাষ্ট্রে একজন রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতাও দল ছাড়লেন। সুতরাং একটা অরাজনৈতিক ইস্যু হঠাৎ রাজনৈতিক হয়ে উঠলো এবং এটা সুবিধে করে দিল। আজকে যে পদক্ষেপের কথা আপনি বলছেন নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে, যে ঋণ খেলাপিদের তারা ফিরিয়ে আসবেন দেখে, এটা কিন্তু একটা রাজনৈতিক পদক্ষেপ যদি নেওয়া হয়, কারণ সরকার এই উদ্যোগটা নিচ্ছে। রাম মন্দিরের উদ্যোগ সরকার নেয়নি, রাম মন্দির হয়েছে সুপ্রিম কোর্টের রায়, এবং সুপ্রিম কোর্টের রায়ের ফলেই উদ্বোধন হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকছেন মাত্র। কিন্তু এই যে পদক্ষেপ সরকার যদি নিতে পারে, যারা দেশের টাকা চুরি করে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটা ফেরত না দিয়ে অন্য দেশে চলে গেছে, যে কোনো কারণেই হোক না কেন, তাদের যদি ফিরে আসতে পারে, সেটা কিন্তু নির্বাচনে একটা বিরাট প্রভাব ফেলবে। কারণ মোদী বিমুদ্রাকরণ থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই ঘোষণা করেছেন, বিমুদ্রাকরণে অনেকের অনেক অসন্তোষ হয়েছিল, বিশেষ করে যারা এফেক্টেড হয়েছিলেন। তারপরই দেখেছিলাম উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন বিমুদ্রাকরণের ঠিক পরে, এবং সেখানে নরেন্দ্র মোদীর যে দল তারা বিপুল ভোটে জিতল। অর্থাৎ জনসমর্থন, মানুষ এই উদ্যোগটাকে সমর্থন করেছিল। আবার সাম্প্রতিক 3টে নির্বাচন, বিধানসভার, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সেখানেও একই ব্যাপার আমরা দেখছি। স্বয়ং মোদী যে কোথাও দুর্নীতির বিরুদ্ধে একটা আঘাত আনতে চলেছেন, এটা কিন্তু মানুষ সমর্থন করছে, অনেক ব্যর্থতা সত্ত্বেও সরকারের। এর পাশাপাশি যদি এই উদ্যোগটা সফলভাবে সরকার নিতে পারে, এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে এই নির্বাচন। অবশ্যই সত্যি সত্যি নির্বাচনে কি ডিভিডেন্ড তুলতে পারবে বিজেপি? জয়দেব ঘর, 2 মিনিট আনইন্টারাপ্টেড। দেখুন, প্রথম কথা হচ্ছে ধর্মের সঙ্গে রাজনীতি গড়িয়ে দেওয়ার যে প্রয়াস আরএসএস তথা বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি করছে, সেটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য আজকে আমাদের দেশের ক্ষেত্রে। ভারতবর্ষের এই প্রাচীন সনাতনী ঐতিহ্য হাজার হাজার বছরের, এটাকে নতুন করে ভারতবর্ষে প্রথিত করা বা স্থাপিত করার কোনো অবকাশ ছিল না। সরকারের কাজ ছিল মানুষের দারিদ্র্য দূরীকরণ, মানুষের শিক্ষার মানোন্নয়ন এবং সঙ্গে সঙ্গে মানুষের বেকারত্ব দূর করা এবং জনজীবন, নাগরিক জীবন, জনগণের আরো মানোন্নয়নের মাধ্যমে তাদের আরো সুন্দর একটা জীবন উপহার দেওয়াটা সরকারের কাজ ছিল। সরকারের কাজ ছিল না হিন্দু বানানো, মুসলমান বানানো বা বাকি ধর্মের সঙ্গে বিবাদ ঘটানো বা রাম মন্দির প্রতিষ্ঠা করে, সেগুলোর জন্য শঙ্করাচার্যরা ছিলেন। সেগুলোর জন্য রামানন্দী, যাদের নামে এখন বলা হচ্ছে মন্দিরটাকে নাকি রামানন্দীদের দিয়ে দেওয়া হয়েছে, তাদের নির্মোহী আখাড়াও বলছে যে এই কাজটা মোদির ছিল না। এই জন্য আমরা মোদিকে ভালোবেসে 2014 সালে আনিনি। ভালোবেসে মোদিকে 2014 সালে এনেছিল মানুষ একটাই কারণে, যে ভারতবর্ষ বিকশিত দেশ হবে, ভারতবর্ষে কোনো দরিদ্র মানুষ থাকবে না, ভারতবর্ষের ছাদহীন মানুষ থাকবে না, অভুক্ত মানুষ থাকবে না, শিক্ষা অশিক্ষা কুশিক্ষা থাকবে না। কিন্তু মোদি কুশিক্ষা অশিক্ষাগুলোকেই প্রশ্রয় দিচ্ছে। ভারতবর্ষে মোদির দরকার এর জন্য ছিল না, যা ধর্মগুরু, ধর্ম আচার্য, ধর্মীয় সন্ত সাধু ছিল, এবং সব থেকে বড় আমাদের স্বামী বিবেকানন্দ আছে আজও আমাদের প্রাণে, আমাদের হৃদয়ে। স্বামী বিবেকানন্দ থেকে বড় হিন্দু তো কেউ নয়, শঙ্করাচার্যর থেকে তো বড় হিন্দু কেউ হতে পারবে না। তো তারা থাকতে মোদিকে হঠাৎ রাম মন্দিরে রামকে প্রতিষ্ঠা করতে, রামকে মাথায় নিয়ে যাত্রা করার বা এই হিন্দু উন্মাদনা তৈরি করার কি কোনো দরকার ছিল? মোদির দরকার ছিল প্রত্যেকটা মানুষ যেন শিক্ষা পায়, সেটা গ্যারেন্টি করা। মোদির এটা গ্যারেন্টি করা উচিত ছিল যেন বিনা চিকিৎসায় কেউ না মারা যায়। আজকে মেডিক্লেমের প্রিমিয়াম গুলো মধ্যবিত্তের নাগাল পেরিয়ে গেছে, মেডিক্লেম দেবার ক্ষমতা নেই আজকে মধ্যবিত্ত মানুষের। সেই জায়গাটার জন্য মোদিকে দরকার ছিল। আজকে মোদিকে দরকার ছিল বেকার যুবকগুলো যেন একটার জায়গায় দুটো করে চাকরি পায়।
তাদের 2 কোটি চাকরির বেশ, স্বপ্ন বেশ, দেখিয়ে বেশ, এনেছিল, বেশ, বেশ, এনে বেশ। আজকে রাম জয়দেব, আমি মন্দিরের আসবো। ঢাক পেটাচ্ছে। বেশ, জয়দেব, আমি আসবো অবশ্যই। শুধুমাত্র রাম মন্দির নয়, সেই সঙ্গে সঙ্গে আরও একটি বড় ব্রেক থ্রু, যেটার কথা একটু আগেই বললাম, যে এটা একটা বড় মাস্টার স্ট্রোক হয়ে উঠতে চলেছে কি না নির্বাচনের আগে। একদিকে জয়দেব ঘর বলছেন হ্যাঁ বেকারত্বের ইস্যু রয়েছে, শিক্ষার ইস্যু রয়েছে, দারিদ্র্যের ইস্যু রয়েছে, সেগুলো দূরীকরণ, দারিদ্র্য দূরীকরণ বা বেকারত্ব দূরীকরণ বা মূল্য বৃদ্ধির যে ইস্যু সেগুলোর মোকাবিলা করা, সেগুলো যেমন দরকার ছিল, সেই সঙ্গে সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, যেটা নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বললেন, সেটাও একটা বড় ইস্যু হয়ে উঠতে পারে ভোটে, যদি এই ঋণ খেলাপিদের দেশে ফিরিয়ে আনা যায়। অন্তত একজনকেও যদি দেশে ফিরিয়ে আনতে পারে মোদী সরকার বা কেন্দ্র সরকার, সেক্ষেত্রে সত্যি সত্যিই কিন্তু সেটা বড় ইস্যু হয়ে উঠতে পারে, তাই নয় কি? শান্তনদা, আপনাকে শুধু আসছি। এক সেকেন্ড নেবো। ঋণ খেলাপিদের ফিরিয়ে আনছে, আর যে ঋণটা মুছে দিল, ওয়েভ অফ করে দিল, কোটি আমি কোটি আসবো টাকার ঋণ আসবো খাতা আপনার থেকে কাছে যেটা আসবো। মুছে দিল। আমি ক্রস ডিসকাশনে অবশ্যই আসবো জয়দেব, কিন্তু তার আগে আমি সন্দীপা চক্রবর্তীর কাছে যাব। 2 মিনিট আনইন্টারাপ্টেড। সন্দীপ, আপনার কথা শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না, আপনি যদি হ্যাঁ হ্যালো, এইবার শুনতে পারবো প্লিজ কন্টিনিউ। 2 মিনিট। না না, প্রথমে তো বলছি এই যে যারা ঋণ খেলাপি মানে বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসি ইত্যাদি ইত্যাদি, ওই 2019-এ ইলেকশনের আগে যে টিমটা গেছিল, তারা কি ফিরে এসছে না ওইখানেই আছে? মানে এখন আবার নতুন করে একটা টিম পাঠাচ্ছে, মানে মনে হয় 5 বছরে একটা ওই টিমটাকে, মানে যে কোনো একটা টিমকে যদি এখান থেকে হাঁটতে হাঁটতে যদি পাঠিয়ে দেওয়া হতো, এতদিনে হয়তো তাদেরকে ধরে নিয়ে চলে আসতো। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে রাম মন্দির নিয়ে কথা হচ্ছে, শুনুন, রাম আমাদের সবার মধ্যে আছে। রাম কোনো স্বয়ং ঋষি বাল্মীকি তিনি লিখে গেছেন, তিনি তার মহাকাব্যে লিখে গেছেন যে রাম ভগবান নয়, রাম মানুষ। সেটা স্বয়ং ঋষি বাল্মীকি লিখে গেছেন। এবং 4 জন শঙ্করাচার্য যারা আছেন, তারা কিভাবে সেটাকে জিনিসটাকে নিয়ে কিভাবে কথা বলছেন সেগুলো তো আমরা দেখছি। একটা কথাই বলবো যে ভগবান রাম মানে ভগবান, সে রাম হোক, দেবী দুর্গা হোক, মা কালী হোক, লোকনাথ বাবা হোক, রামকৃষ্ণ পরমহংসদেব হোক, আমাদের হৃদয়ে বাস করে। আত্মা আর পরমাত্মার যোগের মধ্যে আমার কোনো দালালদের প্রয়োজন নেই। আমার আত্মা কোন পরমাত্মাকে গ্রহণ করবে, কোন পরমাত্মাকে পূজন করবে, সেটার জন্য মাঝখানে কোনো দালালের প্রয়োজন নেই। রাম মন্দির বিজেপির রাজনৈতিক ইস্যু, ওটা ওদের নির্বাচনী ইশতেহারেও ছিল। সেখান থেকে দাঁড়িয়ে আজকে আপনি বলুন, রাম মন্দিরের সত্যি কথা বলতে যিনি প্রাণপুরুষ, যিনি এটা শুরু করেছিলেন, লালকৃষ্ণ আডবাণীজি, ওনাকে ইনভিটেশন না জানিয়ে, মানে জানিয়ে বলে দেওয়া হলো আপনি আসবেন না বয়সের জন্য। এটা অপমান নয়? ডক্টর মুরলী মনোহর যোশীকে বলে দেওয়া হলো আপনারা আসবেন না, এটা অপমান নয় বলুন? এটাও তো অপমান। এবার বিজেপি দেশের যা গরিবি আছে, যা বেকারত্বের সমস্যা আছে, কৃষকদের যা সমস্যা আছে, মহিলাদের নিরাপত্তা নিয়ে যে সমস্যা আছে, ভৌগোলিক যে সমস্যাগুলো আছে, বৈদেশিক কূটনীতির যে সমস্যাগুলো আছে, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, রোজগারের সমস্যা, সেগুলো থেকে নজর ঘুরিয়ে রাখার জন্য রাম মন্দির এখন এই বাহানাটা তুলছে, এখন এই নীরব মোদি, মেহুল চোকসি এদের কথাটা তুলছে। আমাদের কথা হচ্ছে যে ভাই, আপনি লাক্ষাদ্বীপ যাচ্ছেন না আপনি রাম মন্দির যাচ্ছেন, সেটা আপনার কাজ। একটা সেকুলার নেশন, সেকুলার মানে হচ্ছে একটা রাষ্ট্র যখন নিরপেক্ষ, সেই রাষ্ট্র নেতা যখন নিরপেক্ষ, সেই রাষ্ট্রের প্রশাসন যখন নিরপেক্ষ, তখন সেটাকে বলে সেকুলারিজম। তো আজকের দিনে আমাদের ভারতবর্ষ যে সেকুলার, সেই সেকুলারিজম কথাটাকে মোটামুটি ভাবে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা মোদিরা করছেন, বিজেপিরা করছেন। এবং আমি আরেকটা কথা বলে শেষ করছি, গোটা দেশের মতো এই বাংলাতেও আইন শৃঙ্খলার যা অবনতি ঘটেছে, সেটা নিয়ে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বক্তৃর সময় 355 দাবি করেছিলেন, এখন 356 দাবি করছেন। কিন্তু বিজেপির কাছে যখন পুরো সিস্টেমটা আছে, পুরো ইনস্টিটিউশন আছে, সব আছে, রাতের অন্ধকারে বলুন বা বলপূর্বক বলুন, বিভিন্ন বিল পাশ করে নিতে পারে। কিন্তু এই রাজ্যের বুকে একটা রাষ্ট্রপতি শাসন জারি করতে তাদের এত সময় লাগছে কেন, এত ভাবতে লাগছে কেন? বুকের পাটায় দম নেই, 56 ইঞ্চি শুধুমাত্র কথার কথা। বেশ, কিন্তু 356 বা 355 যাই হোক না কেন, ভোটের আগে সেটা খুব একটা সুখকর হবে না বিরোধীদের পক্ষে। আমি অমলেন্দুর কাছে যাব। অমলেন্দু, 2 মিনিট আনইন্টারাপ্টেড।
নমস্কার শান্তন দা এবং হাই নিউজের সমস্ত দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আপনারা আমার পূর্ববর্তী বিরোধী মনোভাবাপন্ন ভারতীয় জনতা পার্টির যে বক্তারা বক্তব্য রাখলেন নীলাদ্রিদা বাদে সবাই আমাদের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন এবং প্রভু শ্রীরামচন্দ্রের বিভিন্নভাবে কটাক্ষ করছেন। প্রভু শ্রীরামচন্দ্রকে বলছেন মানুষ। এই কংগ্রেস কখনো প্রভু শ্রীরামচন্দ্রকে বলেছে কাগজে কলমে। এরা যে রাম বিরোধী সেটা বারে বারে ওরা প্রমাণ দেয়। প্রভু শ্রীরামচন্দ্র ভারতের সনাতনদের আস্থা, ভারতবর্ষের ভিত্তি হচ্ছেন প্রভু শ্রীরামচন্দ্র। আজকে যে মন্দির হচ্ছে, মন্দিরটা আজকে নতুন করে হচ্ছে না, 500 বছর আগে ওইখানে মন্দির ছিল। ওই মন্দিরকে কোনো কারণে কোনো একটা গম্বুজে পরিণত হয়ে গেছিল কোনো এক অদৃশ্য কারণে। তো আজকে সেখানে আবার মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। এখানে প্রধানমন্ত্রী তো নিমিত্ত, প্রধানমন্ত্রী প্রভু শ্রীরামচন্দ্র উনাকে দিয়ে করিয়ে নিয়েছেন। এটা প্রভু শ্রীরামচন্দ্রের ইচ্ছা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে এই কাজটা করাবেন। তার জন্য আমরা গর্বিত যে প্রভু শ্রীরামচন্দ্রের এই ইচ্ছাটা ছিল যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়েই তার নতুন করে যে নবকলেবর হবে মন্দিরের, সেই নবকলেবর হচ্ছে এবং প্রভু শ্রীরামচন্দ্রের বাল্যরূপে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। আগামী 22 তারিখ গোটা ভারতবর্ষ রামময় হয়ে যাবে। ভারতবর্ষ 22 তারিখের পরে রামময় হয়ে যাবে। প্রভু শ্রীরামচন্দ্রের আদেশ বা প্রভু শ্রীরামচন্দ্রের নির্দেশ আছে উপর থেকে বলে আজকে এই ঘটনা ঘটছে। তা নাহলে তো এর আগে অনেক কিছুই হতে পারতো। হয়নি কেন? প্রভুর ইচ্ছা ছাড়া কিছু হয় কি? সনাতনে প্রভুর ইচ্ছা ছাড়া কিছু হয় না, সেটাই হচ্ছে। আর দ্বিতীয় কথা আছে, আপনারা প্রভু শ্রীরামচন্দ্রকে সবসময় কটাক্ষ করেছেন, এখনো করছেন। আপনারা কটাক্ষ করতে থাকুন, আমাদের তাতে কোনো যায় আসে না। আমরা প্রভু শ্রীরামচন্দ্রকে নিয়ে বাঁচি। প্রভু শ্রীরামচন্দ্র আমাদের আস্থা। জয় শ্রীরাম আমরা বলি, আবার বলবো। 22 তারিখের পরে বাচ্চা জয় শ্রীরাম বলবে, ক্লাসের বাচ্চারা 1-2 এর বাচ্চারাও জয় শ্রীরাম বলবে। আর তার পরের কথা, এই যে ভোট নিয়ে বলছেন, ভোটে বিরোধী দলের 3টে জিনিস নেই যেটা আমাদের আছে। ভারতীয় জনতা পার্টির কাছে বিশ্ববরেণ্য নেতা আছেন, আমাদের নেতা আছেন, আমাদের দলের নীতি আছে গরিব কল্যাণ, আর আমাদের নিয়ত স্বচ্ছতার নিয়ত, আর্থিক স্বচ্ছতা, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা, পরিবেশের স্বচ্ছতা। আমাদের নীতি আছে, আমাদের নেতা আছেন, আমাদের নিয়ত পরিষ্কার। তার জন্য আমরা 400-র বেশি সিট নিয়ে জিতবো। বিরোধীদের না আছে নেতা, না আছে নীতি, না আছে নিয়ত, কিছুই নেই। ওই জন্য তারা শূন্য, ওরা হাঁপাচ্ছে, বিরোধীরা হাঁপাচ্ছে। অমরেন্দ্র বলছেন নীতি নেতা নিয়ত। নিয়ত অবশ্য হিন্দি শব্দ, কিন্তু সেটিকেও বলেছেন নীতি নেতা নিয়ত আছে বিজেপির, আর সেটাই হচ্ছে তাদের ইডিওলজি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা আলোচনা করছি, সেই আলোচনার মধ্যে এটাও চলে আসছে যে একদিকে হচ্ছে উন্নয়নের ফিরিস্তি, অন্যদিকে হচ্ছে অযোধ্যা শ্রীরামচন্দ্রের মন্দির, এবং সেই সঙ্গে সঙ্গে এবার ঋণ খেলাপিদের দেশে ফিরিয়ে আনা। এই 3টে ইস্যু এবার বেশ খানিকটা ডিভিডেন্ড দিতে চলেছে কি ভারতীয় জনতা পার্টিকে, গেরুয়া শিবিরকে, সেটাই একটু জানতে চাইবো। অধ্যাপক সৈকত মণ্ডল, 2 মিনিট আনইন্টারাপ্টেড। হয়তো দেবে, ইনফ্যাক্ট 2019 সালে দিয়েছিল। সন্দীপাদি বলতে গিয়ে কেন জানি না কংগ্রেসের প্রতিনিধি হওয়া সত্ত্বেও ওই জায়গাটা পরিষ্কার করলেন না। 2019 সালের ভোটের আগেই প্রথম এই বিজয় মাল্য, তারপরে নীরব মোদী, এদেরকে নিয়ে প্রসেসিং শুরু হয় এবং এরকমই একটা বার্তা বিজেপির আইটি সেলের মাধ্যমে দেওয়া হয় যে ভারতবর্ষ এখন এরকম একটি জায়গায় আছে, ভারতবর্ষ তারা যে দেশেই থাকুক না কেন সেখান থেকে তুলে এনে তাদের কাছ থেকে সমস্ত অর্থ, ভারতবর্ষের সাধারণ মানুষের অর্থ ভারতবর্ষের মানুষের কাছে ফিরিয়ে দেবে। এরকম একটা 2019 সালে প্রথম শুরু হয় ভোটের কিছুদিন আগে। এর পরেই পুলওয়ামা ঘটে। যেই পুলওয়ামা ঘটে তারপরে আমরা নীরব মোদী সংক্রান্ত বা ললিত মোদী সংক্রান্ত, বিজয় মাল্য সংক্রান্ত কোনো কথাই আমরা জানতে পারি না। তখন মনে হয়েছিল, তৎপরবর্তী সময় মনে হয়েছিল যে নীরব মোদী, ললিত মোদী, বিজয় মাল্যের তুলনায় পুলওয়ামাটা এত বেশি শক্তিশালী, এর ব্যবহারটা এত বেশি মানুষের মনের মধ্যে যাবে যে ওটাকে এখন প্রয়োজন নেই, এটাকেই ব্যবহার করো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই পুলওয়ামার সৈনিকদের ভিত্তিতে ভোটও চেয়েছিলেন। তাহলে 2019 সালে কিন্তু এটা কাজে দিয়েছিল। 2024 সালে এসে প্রথমে রাম মন্দির কেন্দ্রিক যে উত্তেজনা তৈরি করা হলো ভোটের ঠিক আগেই, সেটা কিছুটা বুমেরাং হতে চলেছে। বিশেষ করে 4 জন শঙ্করাচার্য যখন মুখ ফিরিয়ে নিয়েছেন
এবং আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। সোশ্যাল মিডিয়ার ভাইরালে বিভিন্ন আমাদের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মানুষের যে বক্তব্য, সেই বক্তব্যে দেখা যাচ্ছে একটা বড় সংখ্যক হিন্দু এই ভোটের নামে রাজনীতি করার যে প্রয়াস বলে মনে করছে বলে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিশেষ করে পুরীর শঙ্করাচার্যের এই কথাটি কিন্তু অনেক হিন্দুর মুখ থেকেই বেরিয়ে আসছে যে কেন এই উন্মত্তের মতো আচরণ করছেন একটি ধর্মীয় বিষয় নিয়ে দেশের প্রধানমন্ত্রী। তখন সম্ভবত 2019 সালের বিজয় মাল্য ললিত মোদী দিয়ে শুরু হওয়া মুখ, ভোটের দিকে এগিয়ে যাওয়ার মুখ যখন পুলওয়ামা আসলো তখন মনে হলো ওটার আর দরকার নেই, এটাই যথেষ্ট। এবারে রাম মন্দিরটাই যথেষ্ট মনে করা হচ্ছিল, কিন্তু বর্তমানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে মনে হচ্ছে যথেষ্ট নয়, তাই প্যারালাল আর একটা রাখার জন্য পুনরায় সেই ওই ললিত মোদী এবং ওই বিজয় মাল্য এবং ওই নীরব মোদী নামটা পুনরায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। গতবারই যখন প্রশ্নটা উঠেছিল তখন কিন্তু সমস্যা সংকট যেটা দেখা দিয়েছিল তাদের না আনার ক্ষেত্রে, সেটি হচ্ছে তাদের দেশের আইন, তাদের দেশের যে আইন সেই আইনের পরিপ্রেক্ষিতে তাদের আনা যাচ্ছিল না। তাই আইনি লড়াইটার প্রয়োজন। সিবিআই ইডি গিয়ে কিন্তু ওখানে ওর বাড়ির মধ্যে কত টাকা আছে বা কি আছে না আছে এটা দেখার কোনো কাজই নেই, এটা হচ্ছে আইনি লড়াই। সেদিকে কিন্তু যাওয়া হলো না, সিবিআই ইডির একটা দল পাঠিয়ে দেওয়া হলো। আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি মনে করছেন না এই মুহূর্তে রাম মন্দিরই যথেষ্ট 2024 উতরে যাওয়ার জন্য, তাই প্যারালাল এটাকে রাখার চেষ্টা হচ্ছে। আমি জানি না সেটাই রাখার চেষ্টা হচ্ছে কিনা সৈকত মণ্ডল যেরকমটা বললেন, এবং একটু আগে সন্দীপা চক্রবর্তীও বলছিলেন যে 2019-এর লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টিকে তুলে আনা হয়েছিল, আবার সেই পুরনো অস্ত্রটিকে ঘষে মেজে শান দিয়ে, মানে পুরনো ভান্ডার থেকে ঘষে মেজে শান দিয়ে বের করে এনে সেটিকে আর একবার ব্যবহার করবার চেষ্টা। সত্যি সত্যি কি তাই? একটু আগেই আমি একটা কথা বলেছি, হয়তো খেয়াল করেছেন আমার প্রত্যেকজন প্যানেলিস্ট, যদি একজন ঋণ খেলাপিকে, এই তিনজনের মধ্যে একজন ঋণ খেলাপিকেও ফিরিয়ে আনা যায় তাহলে কিন্তু হাওয়াটা একদমই পুরোপুরি ওই নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এর আগেও যেমনটা দাবি করেছেন আমাদের প্যানেলে যে 400 পার করে যাবে এবার, সেরকমটাই কিন্তু হতে চলেছে, হয়তো সেরকমটাই হতে চলেছে। তবে জনগণ কি করবেন সেটা জনগণই জানেন। হাত নাড়ছেন জয়দেব ঘর। আমি আসবো ক্রস ডিসকাশনে, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছেও যাব, অবশ্যই অমলেন্দুর কাছেও যাব, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। সেই বিরতির ওপারে অবশ্যই ফিরে আসবো। আনইন্টারাপ্টেড পর্ব এখানেই শেষ, ফিরে আসবো ক্রস ডিসকাশনে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত জানাবো আমাদের প্যানেলিস্টদের। আমাদের প্যানেলিস্ট নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সৈকত মণ্ডল, জয়দেব ঘর, সন্দীপা চক্রবর্তী এবং অমলেন্দু দত্তকে আরও একবার স্বাগত। আমি একটা জায়গায় একটুখানি মানে খুব মন দিয়ে পড়ছিলাম আর কি, এবং সেই মন দিয়ে এনআইএর রিপোর্টটা পড়বার পরে এরকমটা দেখতে পেলাম যে সেটা আমাদের প্রতিবেদনেও রয়েছে, সেটা হচ্ছে বিজয় মালিয়া কিংবা নীরব মোদী শুধু নন, তার সঙ্গে আরও একজনের নাম উচ্চারিত হয়েছে। তিনি হচ্ছেন সঞ্জয় ভান্ডারী। সঞ্জয় ভান্ডারী রবার্ট বাড্রার ঘনিষ্ঠ বলে পরিচিত, এরকমটাই জানা যাচ্ছে, এবং 2016 সালে ইডি এবং আয়কর দপ্তর সঞ্জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে, এবং তারপরেই সঞ্জয় ভান্ডারী তিনি চলে যান ইউপিএ জমানায়। তার একাধিক অস্ত্র চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে তিনি কাজ করেছিলেন, এরকমটা জানা যাচ্ছে। আমি বারবার একটা কথা উল্লেখ করছি, খেয়াল করে দেখবেন, হয়তো সন্দীপা খেয়াল করেছেন, যে যদি এদের মধ্যে একজনকেও ধরে আনা যায়, অর্থাৎ ঋণ খেলাপিদের মধ্যে একজন, হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে টার্গেট সঞ্জয় ভান্ডারী। কি সন্দীপা? আপনার কথার প্রসঙ্গেই যদি বলি শান্তম বাবু, তাহলে আরএসএস এর ভীষণ ক্লোজ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আরএসএস এর দুর্গা, সেই জন্যই কি ভাইপোকে ধরা হচ্ছে না? এত কিছু অভিযোগে অভিযুক্ত থাকার পরেও আমরা তো বলছি সে কংগ্রেসের নেতাই হোক, যেই হোক, কংগ্রেসের ঘনিষ্ঠ হোক, কার ঘনিষ্ঠ দেখে লাভ নেই, যদি দোষী হয় কোমরের দড়ি বেঁধে এনে জেলে ঢোকান। বিজেপির কি সেটা বলার হিম্মত আছে? তৃণমূলের কি সেটা বলার হিম্মত আছে? আমরা তো ওই গোষ্ঠপালের মূর্তির নিচে আমরা সবাই চোর বড় বড় প্ল্যাকার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াইনি কখনো। রাহুল গান্ধীকে যারা করা হয়েছে ডেকেছেন, সোনিয়া গান্ধীজিকে ডেকেছিল, ওনারা গেছেন, প্রিয়াঙ্কা গান্ধীজিকে গেছেন, রবার্ট বাড্রাজিকেও ডেকেছিল, গেছেন, কি পেয়েছে? আরে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, সব নাটক। আমি বললাম না,
আমি বলতে যাচ্ছিলাম কিন্তু 2 মিনিটের আনইন্টারপ্রেট ছিল, তো সেই জন্য আমি ভেবেছি পরের ডিসকাশনে বলবো সৈকত বাবু। তো সেটাই বলতে যাচ্ছি যে 2019-এর আগে যে টিমটা গেছিল, ওরা কি প্রসব করেছে? অশ্বডিম্ব প্রসব করেছে, নাকি প্রসব করতেই দেয়নি কিছু? বলুন তো, এই ভাষাতেই কথা বলতে হবে এবার। এতগুলো বছর ধরে, আচ্ছা এই যে মুন্দ্রা এয়ারপোর্টে এতগুলো ড্রাগস ধরা পড়েছে, সেটা নিয়ে কিছু কোনো নাড়াচাড়া হচ্ছে না কেন? আমরা বলছি এই আদানির ভাই, আরেক বড় ভাই, তিনি বিভিন্ন জায়গায় শেল কোম্পানি খুলে রেখেছে, ওই লোকটাকে নিয়ে কিছু তদন্ত হচ্ছে না কেন? আরে বোঝার চেষ্টা করুন, বিজেপি হচ্ছে এরকম একটা দল, তাদের বললো না যে নীতি, নেতা, তারপরে কি নিয়ত, এই নীতি হচ্ছে একটাই, উদ্দেশ্য আরএসএস এর, হ্যাঁ সেটাই উদ্দেশ্য, নিয়ত হচ্ছে একটাই, আগে থেকেই ছিল, এখনো আছে। আরএসএস এর, এটা নীলাদ্রি বাবু ভালো বলতে পারবেন, আরএসএস এর 36টা সংগঠনের মধ্যে একটা পলিটিক্যাল সংগঠন হলো, অফিসিয়াল সংগঠন হলো বিজেপি। তো সেখানে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে আরএসএস, যে সঙ্গীরা ব্রিটিশদের দালালি করেছে, তারা ওইসব জায়গা থেকে এদেরকে ধরে আনতে পারবে? আমাদের তো সেটাই প্রশ্ন, আমাদের তো সেটাই প্রশ্ন, সেটা ক্রেডিবিলিটি দেখাতে হবে। ইওর অ্যাকশন শুড স্পিক লাউডার দ্যান ইওর ওয়ার্ডস। আগেও তো কত বড় বড় বাতেলা দিয়েছিল, কি হয়ে গেছে? ফুস, মানে এটাই বলছি, নিয়ত ফুস। নীতি নিয়ে যখন কথা উঠছে, এদের কোনো নীতি নেই। এই রাম মন্দির, আমি তো আগেই বলেছি যে আত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো দালাল আমরা চাই না। বিজেপির ম্যানিফেস্টোতে ছিল যে, নির্বাচনী ইশতেহারে ছিল এইটা রাম মন্দিরের কথা, কিন্তু আমাদের কথা হচ্ছে নরেন্দ্র মোদী বা অমিত শাহজি রাম মন্দিরের জন্য করেছেনটা কি, এটা শঙ্করাচার্যরা অব্দি জিজ্ঞেস করছেন। আমাদের কথা হচ্ছে যে আপনারা ধাঁচা ভাঙুন না বাবরি মসজিদ ভাঙুন, সেই জায়গা থেকে 4 ঘন্টা দূরে, আমি কিলোমিটার ওয়াইজ না, আমি ঘন্টা ওয়াইজ বলছি, 4 ঘন্টা ট্রাভেল করে যেতে হবে ওই রাম মন্দিরে। কেন সেখানেই কেন হলো না? যে ধাঁচা ভাঙা হয়েছিল, নীলাদ্রি বাবুও জানেন খুব ভালো করে, সেই ধাঁচা যেখানে ভাঙা হয়েছিল সেই জমির উপরে রাম মন্দির কেন হলো না? 1। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তদানীন্তন সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রঞ্জন গগৈকে তার পরবর্তীকালে কিসের জন্য বিজেপি টিকিট দিয়ে এমপি বানিয়েছে রাজ্যসভায়? 4 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, হ্যাঁ। তো এখানে ওদের নীতি সেই ফুস। আর রইল নেতার কথা, এটা নেতা, এনাদের নেতা হচ্ছে মিডিয়া সর্বস্ব নেতা, পিআর সর্বস্ব নেতা, ইভেন্ট ম্যানেজমেন্ট সর্বস্ব নেতা। এটা ফানুসের মতো, বেলুনের মতো পিন দিয়ে একটা আমি শেষ করে নিচ্ছি, অবশ্যই তিনি বলবেন, আমি শেষ করে নিচ্ছি। আসলে বিজেপি ভয় পেয়েছে, আমাদের প্রথমে ভয় পেয়েছিল ভারত জোড়ো যাত্রাকে, এখন ভয় পেয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রাকে, যে কারণে আজ অব্দি না স্বরাষ্ট্রমন্ত্রী না প্রধানমন্ত্রী মণিপুর যেতে সাহস করে উঠতে পারেননি, কিন্তু আমাদের নেতাই নিয়ে দুবার চলে গেছে, আমাদের এন্টায়ার টিম চলে গেছে ওখানে। আমরা এই প্রসঙ্গটা কালকে নিয়ত যদি বিজেপি সৎ হয়, মণিপুরে এখনো যেতে পারেনি কেন? বেশ অনেকগুলো প্রশ্ন, প্রচুর প্রশ্ন, কিন্তু একটা মুদ্রা কথা, সেটা হচ্ছে সত্যি সত্যি কি সেই পুরনো অস্ত্রটার আবারও প্রয়োজন পড়েছে? যে অস্ত্রটা খানিকটা ভোতা হয়ে গিয়েছিল, সেটাকে আবার একটু শানটান দিয়ে আবার অস্ত্রটার প্রয়োজন পড়লো। আর সেটা কি চিন্তার কারণে একের পর এক বম্বশেল হানবার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার? অমলেন্দু দত্ত, দেখুন, আমার পূর্ববর্তী বক্তা কংগ্রেসের অনেক কথা বললেন। এইসব প্রশ্ন যেগুলো তারা করছেন, এগুলো বিগত 10 বছর ধরে মোদিজি 2014-তে সরকারে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার পরে ভারতীয় জনতা পার্টির মোদিজির প্রথম সরকার থেকেই উনারা এইসব কোশ্চেন করছেন। আর সাধারণ মানুষের থেকে যত বেশি মোদিজিকে আক্রমণ করছেন আর ভারতীয় জনতা পার্টির সরকারকে, মোদিজির সরকারকে আক্রমণ করছেন, তত বেশি মানুষ তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। তো মানুষ জানে যে পরিষেবা কারা দিচ্ছে। এই যে আমি কথাটা বললাম, আপনারা উনি শুনলেন যে আমাদের নীতি নিয়ত এসব নিয়ে বলছেন, কিন্তু নেতার কথা বলছেন না। মানে আমাদের নেতা নরেন্দ্র মোদীজির সম্বন্ধে ওনাদের কিছু আর বলার নেই, কেননা ওনাদের নেতা নেই। ওনাদের নেতা নিজেই দলে বলেছিল যে আমি দায়িত্ব নেব না, ওনাদের নেতা দায়িত্ব নিতে ভয় পায়। তো সেই জন্য নেতাহীন যে দল, জাতীয় দল বলে নিজেকে প্রতিপন্ন করে, তাদের কোশ্চেনের কোনো উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। আপনাদের কোশ্চেনের উত্তর মানুষ ভোট বাক্সে বিগত 10 বছর ধরে দিয়ে আসছে। আর কংগ্রেসের সংখ্যা কমতে এখন যে অর্ধশতকের নিচে নেমেছে, এইবারে লোকসভাতে দেখবেন
বেশ, বেশ, কুড়িয়ে বেশ। কুড়ি না, কুড়ি ভবিষ্যৎবাণী কুড়ির থাক, নিচে নেমে যাবে, ভবিষ্যৎবাণী আর থাক। আমরা 400-র উপরে ভবিষ্যৎবাণী চলে থাক, যাব। ভবিষ্যৎবাণী বাজপেয়ীজি বলেছিলেন ভবিষ্যৎবাণী থাক। বাজপেয়ীজি অমলেন্দু, 2 সংখ্যা থেকে কংগ্রেস অমলেন্দু, বাজপেয়ীজিকে অমলেন্দু, কটাক্ষ ভবিষ্যৎবাণী করেছিল। থাক। বাজপেয়ীজি বলেছিলেন যে ভবিষ্যৎবাণী একদিন থাক। আসবে আমাদের এই ভারতীয় জনতা পার্টি এক সরকার মিনিট, তৈরি এক করবে মিনিট, এক দেশে, মিনিট, এক মিনিট, সেটা এক মিনিট। ফলেছে। অমলেন্দু, অমলেন্দু, আর অমলেন্দু। মোদিজির নেতৃত্বে আমরা একটু 400-র আজকের বেশি ইস্যুতে সাংসদ ফিরে আসি, আসবে। আমরা একটু আজকের ইস্যুতে ফিরে আসি। সেটা হচ্ছে যে সত্যি সত্যি শান্তবাবু, কি সেই আমি একটা পুরনো লাইন কাইন্ডলি 400-র বেশি সাংসদ মোদিজির নেতৃত্বে বেশ, নতুন বেশ, পার্লামেন্ট বেশ, ভবনে শপথ অমলেন্দু, নেবেন অমলেন্দু, ভারতীয় জনতা পার্টির প্রতীকে জেতা 400-র বেশি সাংসদ। অমলেন্দু সেই পুরনো অস্ত্রটা যেটা 2019 সালে নাল অ্যান্ড ভয়েড হয়ে গিয়েছিল প্রায় শান্তবাবু, আমি এরকমটাই একটা অভিযোগ লাইন উঠছে, কাইন্ডলি বলবো। সেটা শান্তবাবু, আবার আমি একটা সেটা আবার দরকার পড়ছে দেখুন 5 ওটা বছর বাদে। প্রসেস, ওটা প্রধানমন্ত্রীজি এবং ওই যে সেটা ভোটের স্বচ্ছতা, আগে। অর্থনৈতিক স্বচ্ছতা, ভারতবর্ষের যে যারা টাকা 2 নম্বরি করে কংগ্রেসের সময়ে ব্যাংক থেকে লোন নিয়েছে, সেটা তো কংগ্রেস অস্বীকার করতে পারবে না। ওই লোনটা তো আর প্রধানমন্ত্রীজির সময় নেয়নি। আমাদের প্রধানমন্ত্রীজি সচেষ্ট হয়েছেন কংগ্রেসের সময়ে ঋণ খেলাপি করা লোকগুলোকে দেশে ফিরিয়ে আনতে। এটাই প্রধানমন্ত্রীর নেতৃত্ব, এটাই আমাদের নেতা। আপনার কংগ্রেসের সময়ে যে ব্যাংক থেকে 2 নম্বরি করে কমিশন করে লোনগুলো দেওয়া হয়েছিল ওই শিল্পপতিদেরকে, সে কথাটা কেন কংগ্রেস তুলছে না? লোনটা কি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের সময় নিয়েছিল? ওই যে ঋণ খেলাপি যারা করেছে তারা ঋণটা তারা কংগ্রেসের সময় নিয়েছিল। অমলেন্দু বলছেন সবই 2014 আগে হয়েছে, 2014 পরে হ্যাঁ, ঋণটা কখন নিয়েছিল সেটাকে বলুন। ভারতবর্ষের মাটিতে কোনো দুর্নীতি হয়নি 2014 থেকে 2024। স্বচ্ছতার সাথে সরকার পরিচালনা হয়েছে। ভালো লাগছে, শুনেও ভালো ভারতের লাগছে। মাটিতে কোনো দুর্নীতি হয়নি 2014 পরে। একটু জয়দেবের কাছে যাবো। জয়দেব ঘর, সব নেহেরুর দোষ। আপনাদের নেতাদের দোষ, সেই জন্য আপনাদের নেতা নেই। কংগ্রেসের নেতাদের দোষ বলে ভারতবর্ষের সাধারণ মানুষ কংগ্রেসকে নেতৃত্বহীনতায় ভোগাচ্ছে। প্লিজ জেনারেলাইজ করবো না আজকের আলোচনাকে। আজকের আলোচনা একটুখানি স্পেশালাইজড। আমি জয়দেবের কাছে যাবো। জয়দেব, দেখুন, ঋণ খেলাপিদের ফিরিয়ে আনা যদি গিমিক হয়, তাহলে ঋণ মুছে দেওয়াটা কি? আজকে আমরা প্রত্যেকটা ব্যাংকের ঋণ খেলাপিদের থেকে ঋণের অঙ্ক মুছে দেওয়া, অর্থাৎ যে সমস্ত মোদি বন্ধুরা লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ করেছিল ব্যাংক থেকে, সেটা পরিশোধ করতে পারেনি, ঋণের অঙ্কের পরিমাণটাকেই মুছে দিয়েছে, তাহলে সেটাও তো এক ধরনের চুরি। আজকে আপনি বলছেন ঋণ খেলাপিদের ভারতে ফিরিয়ে এনে বিরাট কিছু করতে চলেছে মোদি, কিন্তু ভারতের মানুষ তো ভুলে যায়নি যেভাবে ডিমানিটাইজেশনের সময় কালো টাকা উদ্ধারের স্বপ্ন দেখিয়ে আপামর ভারতবাসীকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে মোদি কান্নাকাটি করে নিজেকে বলেছিল যে যদি না কিছু করতে পারি আপনারা যা সাজা দেবেন মেনে নেব। কালো টাকা উদ্ধার হয়েছিল? মোদি কান্নাকাটি করে তো অনেক কিছু বলেছিল। ডিমানিটাইজেশনের ফল কি হয়েছে? আজকে ডিমানিটাইজেশনের ফলে কি কিছু হয়েছে? ভারতবর্ষের কোনো কালো টাকা উদ্ধার হয়েছে? হঠাৎ করে 2000 টাকার নোট বাতিলই বা কেন করলেন? এই নাকি চিপ টিপ ঢুকিয়ে দিয়েছিল ওনার মিডিয়া বন্ধুরা, বলেছিল যে 2000 টাকার নোট মানে মোদির একটা বিরাট অস্ত্র। সেই 2000 টাকার নোটও যখন বাতিল হলো, তাতেও তো 99% টাকা ফেরত এলো, কই কালো টাকা তো ফিরলো না। ডিমানিটাইজেশনেও কালো টাকা ফিরলো না, কিন্তু মোদি সন্তর্পণে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঋণ খেলাপি, অর্থাৎ মোদির বন্ধুরা যেখানে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা ধার নিয়েছিল সেই টাকাটা তারা পরিশোধ করলো না, ব্যাংক সন্তর্পণে সেই টাকাটা মুছে দিল। দেশের মানুষকে বুঝতে দিল না যে লক্ষ লক্ষ কোটি টাকা ধার নিয়ে তারা শোধ করলো না, অথচ মোদি তাদের লোনের মাফ কর্জা করে দিল, কিন্তু কৃষকের লোন কর্জা মাফ করে না। কৃষক যদি 5000 টাকা লোন নেয়, কৃষক যদি 5000 টাকা লোন নিয়ে কৃষি জমির জন্য তারা ধান শস্য বীজ কিনতে যায়, মোদি তাদের গলা টিপে ধরে সেই টাকাটাকে আদায় করে, তাদের ঋণ মকুব হয় না। কংগ্রেস জমানায় হয়েছে, আমরা শুনেছি লক্ষ লক্ষ কোটি টাকা কৃষি ঋণ মকুব হয়েছে, কিন্তু এই 10 বছরে মোদির রাজত্বকালে একটা ঘটনা দেখান যেখানে কৃষি ঋণ মকুব করেছে মোদি। মোদি কৃষকদের ঋণ মকুব করে না, কিন্তু পুঁজিপতি ব্যবসায়ীদের লক্ষ লক্ষ কোটি টাকার কিন্তু ঋণ মকুব করে দেয়। ঋণের অঙ্কটা খাতা থেকে ব্যাংকের মুছে দিয়েছে, এবং সেটাও দেশের মানুষ জানে এটাও এক ধরনের চুরি নয়, এটা মহা ডাকাতি, যেটা মোদির প্রশ্রয়ে হয়েছে, মোদির নেতৃত্বে হয়েছে। জয়দেব আসছি, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো। নীলাদ্রি, না, প্রথমে আমি আমার কংগ্রেসের বন্ধুকে ধন্যবাদ জানাবো। তিনি আজকে তার মনের ভাবটা ব্যক্ত করলেন। তিনি মনে করেন রাম ভগবান নয়।
তা রাম যদি ভগবান না হয় তাহলে রাম মন্দিরের উদ্বোধন কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। আসছি সুতরাং রাম মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী কেন উদ্বোধন করবেন? দেশের প্রধানমন্ত্রী। রাম তো ভগবান নয়, উনি বলে দিয়েছেন। তো তাহলে তো কারো কোনো আপত্তি থাকা উচিত নয়। 2 নম্বর কথা, আমি বলিনি, ঋষি বাল্মীকি বলেছেন, আমি বলিনি। হে ভগবান, ঋষি বাল্মীকি, দেখুন আমরা ঋষি বাল্মীকির ডিরেক্ট বংশধর। ঋষি আপনি বলে বাল্মীকির দিন, তারপর direct আমি বলবো। বংশধর। আমি বেশ, বলছি তো, বেশ, ঠিক আছে বেশ। আপনি বলবেন তারপর। আপনার ভুলটা তো ধরাতে হবে। আমি সব বলিনি, ঋষি অর্থনীতি, বাল্মীকি বাণিজ্য বলেছেন। নীতি, শিক্ষানীতি, ঋষি বিদেশ বাল্মীকি সব বলেছেন, আমি বলিনি। হয়ে গেলে বলবেন, আপনার বেশ, হয়ে গেলে ভুল ঋষি বলবেন। বাল্মীকি বলেছেন বলে সন্দীপা ধর্মীয় বলছেন, চ্যানেল সন্দীপা হয়ে গেলে সন্দীপা বলবেন। সন্দীপা কোট এটা করেছেন কি just। ধর্মীয় চ্যানেল হয়ে গেছে? বেশ বেশ, না ধর্মীয় চ্যানেল নয়, এটা একেবারে বিদেশ ধর্মীয় চ্যানেল নীতি, নয়, কিন্তু রাজনীতির সঙ্গে নিয়ে তো এখন কথা হবে। রাজনীতির কিন্তু সঙ্গে এখন জয়দেব শুধু ধর্মটা রাম ওতপ্রোতভাবে নিয়ে মিলিয়ে শুনছি। মিশিয়ে গেছে। আমরা চাইনি যদিও, কিন্তু তবুও গেছে ভারতের সংসদীয় গণতন্ত্রে শান্ত ধর্ম রাজনীতির জয়দেব, সঙ্গে হয়ে জড়িত। গেলে বলবেন, তারপর আমি বলবো। নীলাদ্রি প্লিজ, নীলাদ্রি কন্টিনিউ। ঋষি বাল্মীকি রামায়ণের কোন অনুচ্ছেদে বলেছেন, কোন চ্যাপ্টারে বলেছেন রাম ভগবান নয় আমার জানা নেই, হয়তো কংগ্রেসের বন্ধু জানেন। উনি বললেন, এবং ঋষি বাল্মীকি এত বড় একজন কবি, একজন মহাপুরুষ, তার লেখার সূত্রেই আমি তার কথা বললাম। তাহলে কংগ্রেসের এটাকে ধর্মীয় অনুষ্ঠান বলে দেখা উচিত নয়। সঙ্গে এই অনুষ্ঠানটাকে কংগ্রেসের বয়কট করার কোনো দরকার ছিল না, রাম যেহেতু ভগবান নয় সন্দীপার মতে। কিন্তু মুশকিলটা হচ্ছে ভারতবর্ষের অধিকাংশ মানুষ মনে করেন রাম হচ্ছে ভগবান, এবং কংগ্রেস কতটা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা প্রমাণ করে সন্দীপার এই মন্তব্য যে রাম ভগবান নয়। ঠিক যেমন কংগ্রেসের আরেকজন নেতা সম্ভবত মহারাষ্ট্র থেকে বলেছিলেন রাম নাকি আমিষাশী ছিলেন। অর্থাৎ তারা যে কতটা মানুষের থেকে বিচ্ছিন্ন এবং কেন তারা একটার পর একটা রাজ্যে হারছেন এটা প্রমাণ করে। 2 নম্বর কথা, শান্তম, জয়দেবদা বললেন ডিমনিটাইজেশনে নাকি কিচ্ছু হয়নি। ডিমনিটাইজেশনে কিচ্ছু হয়নি, অথচ উত্তরপ্রদেশে বিজেপি ডিমনিটাইজেশনের পরই জিতেছে। কালো টাকা কত ফেরত হলো? কালো টাকা কিন্তু অবৈধ টাকা নয়, যে টাকায় মানুষ ট্যাক্স দেয় না সেটাই হিসাব কালো টাকা। বহির্ভূত টাকা, ডিমনিটাইজেশনের পর আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে, আর কংগ্রেসের একজন সাংসদের বাড়ি থেকে 300 কোটির বেশি পাওয়া গেছে। তা এগুলো কি কালো টাকা না সাদা টাকা? সেটা কি ডিমানিটাইজেশনের ফল? সে তো নতুন 500 টাকা 2000 টাকার নোট পাওয়া গেছে। পুরনো 500 টাকার নোট বাতিল করেছিলেন কি জন্য? ডিমানিটাইজেশন করেছিলেন কি জন্য? তার উত্তরটা কোথায়? মোদি তো নিজে বলেছিলেন। কিন্তু না, তার থেকেও বড় প্রশ্ন যে 50 কোটি বা 354 কোটি, 50 কোটি, জয়দেব 50 কোটি, এক মিনিট 50 কোটি বা 354 কোটি, তার চাইতে অনেক বেশি বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদীদের ঋণ খেলাপ। সুতরাং সেটা, সেই সংখ্যাটা, সেই অঙ্কটা কিন্তু সত্যি সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতন, এবং সেটা বোধহয় প্রত্যেক ভারতবাসী, 140 কোটি ভারতবাসী, তারা বোধহয় সকলেই চান যে এই ঋণ খেলাপিদের ধরে আনা হোক বা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ডিমনিটাইজেশন কাজ করেনি এটা বলে আমরা বলতে পারি। ঋণ খেলাপের টাকাটা মানুষ চায় তাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসুক, এদের কালো টাকা উদ্ধার করে, এটাই মোদি বলে স্বপ্ন দেখিয়েছিল। আমি সৈকত মণ্ডলের কাছে যাব। সরি, আসলে এই জুমলাটাই কিন্তু ভারতের মানুষ বিশ্বাস করে মোদিকে ক্ষমতায় এনেছিল, যে কালো টাকা উদ্ধার হলে সেই টাকা দিয়ে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে। আপনাদের আর্কাইভে নেই শান্তনদা সেই ভিডিও ফুটেজটা, যেখানে বলেছিল যে কালো টাকা উদ্ধার করলে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া যাবে, আর ভারতীয়রা স্বপ্ন দেখে মোদিকে ধোঁকা খেয়ে ভোট দিয়ে সরকারে এনেছিল। কিন্তু সেই 15 লক্ষ টাকা কিন্তু কোনো ভারতীয় আজ পর্যন্ত পেল না, যেটা মোদি ধোঁকা দিয়েছিল, যেটা পরে অমিত শাহ জুমলা বলেছিল। ছোট্ট করে একটা অঙ্ক বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে কালো টাকাটা ফেরত আসবে দেশে, সেই টাকাটা উদ্ধার হলে ওই 15 লক্ষ টাকা মানুষের অ্যাকাউন্টে দেওয়া যাবে। ভোটের পরে অবশ্য বলেছে ওটা জুমলা বিষয়টা। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি ওটা একটা অঙ্কের হিসাব দেখিয়েছিলেন মোদি। কিন্তু আমি একটু সৈকত মণ্ডলের কাছে যাব, সেটা হচ্ছে সেই পুরনো অস্ত্র আবার নতুন করে। আপনি একটু আগে মানুষ অত চাল চতুরতা বোঝে না, সাধারণ মানুষ অত বোঝে না, প্যাচ পয়সা। সাধারণ মানুষ প্যাচ পয়সার বোঝে না, কিন্তু সাধারণ মানুষকে এমনটাও বোকা ভাবার কোনো কারণ নেই যে তারা রাজনৈতিক নেতারা মঞ্চ থেকে যা বলছেন সেটাকেই সত্যি বলে মেনে নিচ্ছেন। আমি অধ্যাপক সৈকত মণ্ডলের কাছে যাব, সেটা হচ্ছে সত্যি সত্যি সেই কালো টাকা আবার দেশে ফেরানোর মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই একই অস্ত্র যা 2019-এ অনেকটাই ভোঁতা হয়ে গিয়েছিল, সেটাকে আবার শান দিয়ে পুরনো বাক্স থেকে বের করে আনার প্রয়োজন মনে হচ্ছে। তাহলে কি সত্যি সত্যি কোথাও একটা
যেরকমটা সন্দীপা একটু আগে বলছিলেন যে বিরোধীদের একজোট হওয়াটাই বেশ খানিকটা চিন্তিত বিজেপি সরকার, তাই একের পর এক বম্বশেল হানার মতন পরিস্থিতি তৈরি করছেন তারা। সৈকত, দেখুন, আপনার আজকের আলোচ্য বিষয়টা কিন্তু খুব নির্দিষ্ট ছিল। সেখানে হঠাৎ করে অহেতুক বেশি বেশি করে রামচন্দ্রকে, আর আমি কখনো দেখবেন না চ্যানেলে বা কোথাও রামচন্দ্রকে নিয়ে বা এটা নিয়ে কিছু বলতে চাই, তার বিশেষ কারণ কর্মসূত্রে ওটা আমাকে ক্লাসরুমে পড়াতে হয়, ওটা আমাদের সিলেবাসে আছে, ছাত্রদেরকে পড়াতে হয়। সেই জন্য এই যে অহেতুক কথাগুলো হয় তখন এত বিরক্তিকর হয়ে যাবে বলে বলতে বলতে অনেক জায়গায় চলে যাবো, সেই জন্য আমি একমাত্র ক্লাসরুমেই বলি। আর কোনো কলেজ যদি সেমিনারে আমাকে এক্সপার্ট স্পিকার হিসাবে নিয়ে যায় তো সেখানেই বলি, আর কোথাও বলি না। তুমি শুধু এইটুকানি আচ্ছা, রাম কি ভগবান না ভগবান নয়? সৈকত দা, রাম কি ভগবান না ভগবান নয়? আপনি যদি সৈকত বলছেন, হ্যাঁ বলছি, এই তো ধর্মীয় চ্যানেল হয়ে যাচ্ছে। প্রসঙ্গ যেটা উঠলো, একজন বললেন যে আমিষাসী রামচন্দ্র। শুনুন, বাল্মীকি রামায়ণটি লেখার পর কৃত্তিবাস প্রথম বাংলায় অনুবাদ করেছিলেন। সেই যে অনুবাদ হয়েছিল সেই অনুবাদ কিন্তু হুবহু অনুবাদ হয়নি। মৌলিক সত্তার পরিচয় দিয়েছিলেন কৃত্তিবাস। কিছু কিছু জায়গায় তিনি তার মতো করে মূলকে অনুসরণ করে, মূলকে অক্ষত রেখে তিনি কিছু জিনিস নিজস্ব মত সেখানে ঘটিয়েছিলেন। যেমন আপনাকে আমি বলছি, ভরত যখন রামচন্দ্রের সঙ্গে দেখা করতে যাচ্ছে, বাল্মীকি মুনি যখন লিখছেন, তখন সেখানে বলা হচ্ছে যে ভরতকে বিভিন্ন মুনি ঋষিরা, ওই যে অত দিন ধরে যাত্রা করছেন, বিভিন্ন মুনি ঋষিরা তাকে আমন্ত্রণ জানাচ্ছেন, কেউ ইডলি খাওয়াচ্ছেন, কেউ ধোসা খাওয়াচ্ছেন। দ্যাটস মিন দক্ষিণ ভারতের পরিপ্রেক্ষিতে বাল্মীকি মুনি রামায়ণটি লিখেছিলেন বলে খাদ্য তালিকায় ওইগুলো চলে এসছে। কৃত্তিবাস যখন রামায়ণ লিখছেন সেখানে জিলিপির কথা আছে, সেখানে পুঁটি মাছের কথা আছে, সেখানে তেল কইয়ের কথা আছে। অর্থাৎ তিনি যখন বাংলায় চলে এলেন তখন খাদ্য তালিকায় ওটা নিয়ে এলেন। এইগুলো না কোনো বিতর্কের বিষয় নয়, এগুলো হচ্ছে গিয়ে গবেষণার বিষয়। তারপরে বহু ভাষায় এটা অনুদিত হয়েছে, বহু ভাষায় এটা অনুদিত হয়েছে, এবং যারা অনুবাদ করেছেন তারা তার মৌলিক সত্তা প্রকাশ করেছেন। আর রামায়ণ পড়ার পরিপ্রেক্ষিতে আমাদের সাহিত্য পাঠ করতে গিয়ে ভগবান নয়, সেটা নিয়ে আমি বলছি, রামচন্দ্র হচ্ছেন একজন মহাকাব্যিক চরিত্র। প্লিজ আর এরপরে প্রশ্নটা করবেন না। একটি মহাকাব্যিক চরিত্র, আর কিছু। সৈকতদা বলছেন রাম বলে একটি মহাকাব্যিক চরিত্র। এই আরএসএস আর বিজেপির জন্য হিন্দুরা রামকে নিয়ে দ্বিধা বিভক্ত। আগে সবাই রামকে ভালোবাসতো, এখন হিন্দুরাই ডিভাইড করে দিয়েছে মোদি, যে কে রামকে ভালোবাসবে কে ভালোবাসবে না। রামকেও বিতর্কিত চরিত্র করে দিয়েছে। রামের ভক্তিতে প্রশ্ন তুলে দিয়েছে, জটিলতার ভেতর থেকে বেরিয়ে রামকে নিয়ে রাজনীতি করে আরএসএস আর বিজেপি রামকেও ভাগাভাগি করে দিল। অধ্যাপক সৈকত মণ্ডলের বক্তব্যটা শেষ করতে দিই। হ্যাঁ সৈকত। আচ্ছা, হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে 2014 ভোটের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 15 লাখ টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেবেন বলেছিলেন, আমি মনে করি সেটা সঠিক নয়। পরবর্তীকালে এই প্রশ্নটি স্বরাষ্ট্রমন্ত্রীকে করা হয়েছিল, কেন যে তিনি এটা জুমলা বলেছিলেন আমার মাথায় ঢোকেনি। কেননা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টারভিউটা আমি দেখেছি, সেখানে কিন্তু তিনি একবারও বলেননি 15 লাখ টাকা কারোর ব্যাংকে ঢুকিয়ে দেব। তিনি বলেছিলেন, শুনেছি, এমনকি তিনি এও বলেছিলেন যে বিদেশে আমাদের দেশের নেতা নেত্রীদের প্রচুর টাকা আছে। আমি এমনকি যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি জিজ্ঞেস করেছিলেন কত টাকা, তার উত্তরে বলেছিলাম আমি জানি না, কিন্তু আমি শুনেছি। সরকারের দায়িত্ব সেটাকে প্রকাশ করা। আমি তো সরকারে নেই, তিনি এই বক্তব্য রেখেছিলেন, আমি তো সরকারে নেই, তবে আমি যদি সরকারে আসি তাহলে এটা পাবলিকের সামনে আমি নিয়ে আসবো। আমি যদি সরকারে আসি তাহলে এই টাকা আমি ফেরত আনবো, এই কথা বলেছিলেন। খুব সঠিক কথাই বলেছিলেন। এবং সেই সঙ্গে সৈকত আরো একটি কথা বলেছিলেন, যার ভুল ব্যাখ্যা বোধহয় আমরা করে ফেলি। সেটা হচ্ছে যে ওই কালো টাকা দেশে ফিরে এলে প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢোকার মতন পরিস্থিতি তৈরি হবে, এই বিষয়টি বলেছিলেন। এবং তার রাইট, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তার একটা ভুল ব্যাখ্যাও তৈরি হয়ে গেল যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকবে। সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি প্রেডিক্ট করেছিলেন। রাইট, তিনি কিন্তু ওই ইন্টারভিউ বারবার বলছিলেন আমি জানি না অঙ্কটা কালো টাকার, সেইটা তিনি প্রেডিক্ট করেছিলেন। কিন্তু আমার প্রশ্ন, সেই টাকা ঢোকেনি তো তিনি ইন্টারভিউয়ের, আমার প্রশ্ন, তিনি ইন্টারভিউয়ের শেষে গিয়ে যখন বলছেন আমি যদি সরকারে আসি তাহলে এই চেষ্টাটা করব, তিনি করলেন না কেন? এটাই আমার প্রথম প্রশ্ন। এই প্রশ্ন থেকেই আমি এই সময়ের উত্তর পাচ্ছি যে কংগ্রেস আমলের নেওয়া ঋণ, বিজয় মাল্য, এই নীরব মোদী,
পালিয়ে গেছে বিজেপির আমলে। এদেরকে পাসপোর্ট ভিসা কে দিয়েছিল? এ তো পালিয়ে যাওয়ার আগের দিন অরুণ জেটলির সাথে সাক্ষাৎ করেছিলেন এই বিজয় মাল্য। এরা পালিয়ে গেল কি করে? সংসদ ভবনে গিয়ে অরুণ জেটলির সাথে সাক্ষাৎ করেছিলেন। এরা পালিয়ে গেল কি করে? ঋণ তো কোনো একটা মানুষ নিতেই পারে কোনো একটা সময়ে, কিন্তু সেই ঋণ পরিশোধ করে সে পালিয়ে যাচ্ছে, আমি ভিসা দিয়ে দিচ্ছি, পাসপোর্ট দিয়ে দিয়ে যাচ্ছি, তার দায়িত্ব আমি নেব না? আমি বলছি যেমন ভাবে 15 লাখ টাকা তিনি বলেননি, ওইভাবে তিনি বলেছিলেন আমি সরকারে এলে জনগণের কাছে তুলে ধরবো, তিনি ধরেননি। ওটার প্রতি তারপরে তিনি আগ্রহ দেখাননি, এটার প্রতিও তার কোনো আগ্রহ নেই। ভোট রাজনীতিতেই তিনি তাস হিসেবে ব্যবহার করছেন, হয়তো এটা তাকে সফলতা। সেই তাস কতটা সাফল্য দেবে সেটাই হচ্ছে এই মুহূর্তের প্রশ্ন। রাম মন্দির বেশি ডিভিডেন্ড দেবে, নাকি উন্নয়ন ডিভিডেন্ড দেবে, নাকি বিরোধীদের একজোট হওয়ার যে সংশয়টা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে সেটা ডিভিডেন্ড বেশি দেবে, নাকি এই কালো টাকা দেশে ফেরানো বা ঋণ খেলাপিদের দেশে ফেরানো হাতকড়া পরিয়ে সেটা বেশি ডিভিডেন্ড দেবে? সবচেয়ে বেশি ডিভিডেন্ড কি দেবে? আমরা কালকে কংগ্রেসের ডিভিডেন্ডের কথা আলোচনা করছিলাম, আজকে ভারতীয় জনতা পার্টির ডিভিডেন্ডের কথা আলোচনা করছি। 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে যাবো, একদম আলোচনা শেষ জায়গায় চলে এসেছি আমি। সন্দীপা চক্রবর্তী, 30 সেকেন্ড সিওর্স। প্রথমে তো বলি যে কলা গাছের সামনে রামায়ণের মতন এরকম একটা মহাকাব্য নিয়ে গজগজ করার কোনো ইচ্ছে আমার কাছে নেই। একটা কথা হচ্ছে, আপনারা ঋষি বাল্মীকি রামায়ণের 7খানা কাণ্ড পড়ে নেবেন, আর যেখানে ঋষি বাল্মীকি ওনাকে সম্বোধন করেছেন প্রিন্স হিসেবে, মানে বুঝতে পারছেন, রাজপুত্র হিসেবে, এবং সেই সম্বোধনটা করতে গিয়ে উনি বলেছেন বর্ণম শ্যামম এন্ড আর্জুনা বাহু। তো এই দুটো শব্দ একটু কাইন্ডলি কোথায় আছে খুঁজে পড়ে নেবেন 7খানা কাণ্ডের মধ্যে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বললেন না যে ওদেরকে ফিরিয়ে আনা, মেহুল চকসিদেরকে ফিরিয়ে আনা, আমি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়নে গিয়ে আমি বলছি 2019-এর আগে যে কথাটি বলা হয়েছিল যে ফিরিয়ে আনা হবে, সেটার প্রসেসের কি হলো সেটা আজ অব্দি সরকার জানালো না। ঠিক যেরকম ভাবে পিএম কেয়ার ফান্ডের কথা নিয়ে আজ অব্দি একটা কথা নরেন্দ্র মোদী ওরা বলেননি, এবং তারপরেও নির্লজ্জের মতন জায়গায় জায়গায় বলেছে শুরুতে যে 15 লাখ অ্যাকাউন্ট মে চাইয়ে কি নেই চাইয়ে মিত্র, চাইয়ে কি নেই চাইয়ে, এবং নির্লজ্জের মতো সেই ভ্যাকসিন নিয়ে বিহারে গিয়ে ভ্যাকসিনের উপর ভর করে ওরা ইলেকশন ক্যাম্পেইন করেছে। নির্লজ্জের মতো পুলওয়ামা শহীদ থেকে শুরু করে গালওয়ানের যারা মারা গেছে সেই শহীদদের আত্মাকে নিয়ে, সেই শহীদদেরকে নিয়ে ভোট চেয়েছেন নতুন ভোটারদের কাছে 2019-এ। নির্লজ্জ বিজেপির নির্লজ্জ প্রতিনিধি, অমলেন্দু দত্ত উত্তর দেবেন। নির্লজ্জ দালাল। অমলেন্দু উত্তর দেবেন। অমলেন্দু 30 সেকেন্ড আপনার, আনইন্টারাপ্টেড। উত্তর হচ্ছে একটাই, বিশ্ববরেণ্য নেতার নেতৃত্বে স্বচ্ছ প্রশাসনের স্বার্থে এবং রামরাজ্য প্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষ 2024-এ ভোট দেবেন। আর বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের শাসক দল চুরিতে ভর্তি চোর তৃণমূলকে মানুষ দূরে ত্যাগ করেছে, ত্যাগ করবে আগামী দিনে। এবং কংগ্রেস তো ডুবন্ত নৌকা বা অস্তমিত সূর্য, তাদের নেতারাই তাদেরকে ছেড়ে যাচ্ছে, 2টো সিট নিয়ে তাদের মারপিট। তাই কংগ্রেসকে নিয়ে আমরা আর আলোচনাও করব না, এই জন্য 400-এর বেশি সিট নিয়ে আমরা আসবো। বেশ, আমি কংগ্রেসকে নিয়ে কোনো আলোচনা নেই, কংগ্রেস মুছে যাচ্ছে। কংগ্রেস মুক্ত ভারত, কংগ্রেস মুক্ত ভারত। বেশ, আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড করুন, আপনাদের লাভ হবে। আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড আমি জয়দেব ঘরের কাছে যাব। জয়দেব অনাথ বঙ্গ বিজেপি একজন নাথ পাবেন। আমি জয়দেব ঘরের কাছে যাব 30 সেকেন্ডের জন্য, আনইন্টারাপ্টেড। ভারতবর্ষের মানুষ আজকে শুনতে চায় বেকারত্ব দূরীকরণের কথা, দারিদ্র মোচনের কথা, উন্নয়ন ভারতবর্ষের প্রতিটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়া, 80 কোটি মানুষকে রেশন খেয়ে যেন না থাকতে হয়, এবং নারেগার ওপরে যেন নির্ভর করে ভারতবাসীকে জীবিকা নির্বাহ করতে না হয়। মানুষ চায় নারেগার দ্বারা জীবিকা নির্বাহ করতে না হোক এরম এক ভারতবর্ষ, রেশনের চালের লাইনে দাঁড়িয়ে চাল নিয়ে ভাত ফুটিয়ে খেতে হবে না এইরম এক ভারতের স্বপ্ন। প্রধানমন্ত্রী গর্ব করে বলে আমি 80 কোটি মানুষকে রেশন খাইয়েছি, আমি 90,000 কোটি
কোটি টাকা নারেগায় দিয়েছি, এটা ভারতবর্ষের সফলতা নয়, এটা ব্যর্থতা। এই ব্যর্থতা থেকে ভারতবর্ষকে বেরিয়ে আনবার জন্য নতুন দিশা, নতুন আলো দরকার, যেখানে বেকারদের হাতে থাকবে রোজগার এবং সমৃদ্ধ ভারত এবং বিকশিত ভারত, যে ভারতে ধর্ম নিয়ে আকচি হবে না, যে ভারতে উন্নয়নের প্রতিস্পর্ধা তুলে ধরবে এবং ভারতের প্রত্যেকটা ভারতবাসী নিজেকে গর্বিত বোধ করবে যে তাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং তাদের আয় উপায় সবকিছু আজকে বাধা মুক্তহীন, সরকারের অনুগ্রহে তাদের বাঁচতে হবে না, এইরকম এক ভারতবর্ষের ডিভিডেন্ড চাইছে ভারতবর্ষ এবং ভারতবাসী। সেটা মোদি দিতে পারবে না, মোদি ব্যর্থ। তাই নতুন বিকল্পই একমাত্র রাস্তা। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো 30 সেকেন্ডের জন্য। নীলাদ্রি, আমি শুরুতে শান্তম যা বলেছিলাম শেষেও তাই বলবো, রাজনীতির সাথে ধর্মকে মেলানো উচিত নয়। কিন্তু আমার কংগ্রেসের বন্ধু যখন ঋষি বাল্মীকিকে উদ্ধৃত করে বলেন রাম ভগবান নন, তখন এটা ধর্মীয় ইস্যু থাকে না। 2 নম্বর, আমার অধ্যাপক বন্ধু সৈকত দা তিনি যখন বলেন রাম হচ্ছে একটি মহাকাব্যিক চরিত্র, অর্থাৎ রামের অস্তিত্বই ছিল না, রামের অস্তিত্বটাকেই তিনি অস্বীকার করছেন, তো সেখানে তিনি মানুষও থাকেন না, অর্থাৎ রাম ভগবানও নয় মানুষও নয়, একটি মহাকাব্যিক চরিত্র। এই যে চিন্তা, এই চিন্তাটা একটা বামপন্থী চিন্তা এবং এই বামপন্থী চিন্তার বিরুদ্ধেই মানুষ সোচ্চার হচ্ছে এবং ঠিক এই কারণে বিজেপি চারিদিকে এভাবে জিতছে। যেভাবে রামের ঈশ্বরত্বকে অস্বীকার করা হচ্ছে, রামকে মানুষ হিসেবে অস্বীকার করা হচ্ছে, এর বিরুদ্ধেই প্রতিবাদী রুখে দাঁড়িয়েছে। তাহলে কর্ণাটকে ভারতবর্ষের। হারলো কেন, বেশ, হিমাচলে বেশ। হারলো কেন? না, আজকে বিজেপি? কোচিতে একটা মেগা র্যালি করেছেন নরেন্দ্র মোদী, আমাদের ভারতের প্রধানমন্ত্রী। সুতরাং এইসব কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কিন্তু যে কর্মসূচি, যে ইস্যুগুলোর কথা বললাম, সেই ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডিভিডেন্ড দেবে এই ইস্যুটা কি, সেটাই কি মনে করছেন সৈকত মন্ডল? সৈকত মন্ডল, রাম মন্দির। রাইট, আমি সৈকত মন্ডলের কাছে যাবো 30 সেকেন্ডের জন্য। দেখুন, আমার কাছে বা আমার মতো বা আমার মনোভাবাপন্ন মানুষের যারা আছেন তাদের কাছে এটা খুব দুর্ভাগ্য হলেও এটা সত্য যে অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে সমর্থ হয়েছে বিজেপি, এবং সেটা এই মুহূর্তে সেটাকে অতিক্রম করা কোথাও বিরোধী পক্ষের কাছে কঠিন। এটা সত্য। আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এখানে বসলেও আমার একটা রাজনৈতিক সত্তা আছে, নিশ্চিত আমি কোনো না কোনো দলকে ভোট দিই, কিন্তু আমি প্রকাশ্যেই বলছি আমি কংগ্রেসকে ভোট দিই না। কিন্তু এই মুহূর্তে গোটা ভারতবর্ষে কোনো শিক্ষিত নেতা যদি কেউ থেকে থাকে তাহলে আমি মনে করি সেটা রাহুল গান্ধী। প্রকৃতপক্ষে শিক্ষিত নেতা ভারতবর্ষের পথ এগোতে পারে রাহুল গান্ধী, এটা আমি বিশ্বাস করি। এই মুহূর্তে তার হাঁটা চলা, তার কথা বলা, তার যুক্তি, তার শব্দচয়ন, তার আচরণ দেখে আমার এটাই মনে হয়। বিদেশে পড়েছে বলে শিক্ষিত নাকি? বিদেশে পড়েছে বলে? অমলেন্দু, আমি তো আমার কথা বলছি, আপনি আপনার কথা। কোনোদিন আমি কাউকে ডিস্টার্ব করি না, কেন আমাকে ডিস্টার্ব করেন? সৈকত, শেষ করুন। হ্যাঁ, কিন্তু এ কথা ঠিক, ইন্ডিয়া জোটের যে ভবিষ্যৎ যত দিন যাচ্ছে কোথাও একটু হলেও কোণঠাসার দিকে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের সেই অর্থে অমলেন্দু বাবুর কথাটি আমি অস্বীকার করব যে সার্বিকভাবে প্রত্যেকটি রাজ্যের পরিপ্রেক্ষিতে নেতাকে দিয়ে যে বন্ধন তৈরি করা, সেটা কোথাও কংগ্রেসের কিন্তু নেই এই মুহূর্তে বলে মনে হচ্ছে। তাই অরাজনৈতিক ইস্যু দিয়েই হয়তো বিজেপি এগেন ভোট বৈতরণী পার হবে। মানে একদিকে রয়েছে জোটের সমীকরণের যে জটিলতা, সেই জটিলতা, অন্যদিকে রয়েছে রাম মন্দির, অন্যদিকে এইবার চলে আসছে ঋণ খেলাপিদের দেশে ফিরিয়ে আনা, আর সেই সঙ্গে তো অবশ্যই রয়েছে উন্নয়নের একটা বিশাল বড় লিস্ট। সেই লিস্ট গত 10 বছর কিংবা গত 5 বছরের সেই লিস্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে এই মুহূর্তে গেরুয়া শিবির পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। তার কোনটা সবচাইতে বেশি ডিভিডেন্ড দেবে সেটা সময়ই বলে দেবে। অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, জয়দেব ঘর, অনেক ধন্যবাদ অধ্যাপক সৈকত মণ্ডল, অমলেন্দু দত্ত, এবং অনেক ধন্যবাদ সন্দীপা চক্রবর্তীকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে এরকমটাই যে একজন মানুষ, তাকে আমরা কবিগুরু বলি, আমাদের বড় প্রিয় একজন মানুষ, তিনি মানুষ, তাকে আমরা ওই রবীন্দ্রনাথ লিখেছিলেন না যে দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা, তো সেই রকম ভাবেই শ্রীরামচন্দ্র একটি মহাকাব্যের চরিত্র হয়েও কোথায় যেন আমাদের কাছের দেবতা হয়ে গিয়েছেন। রবীন্দ্রনাথ কি লিখছেন? কবি তব মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন। অর্থাৎ কবি, মহাকবি বাল্মীকিকে প্রেজ করছেন, তাকে স্তুতি করছেন এই শব্দগুলি বলে। আর রবীন্দ্রনাথের দীনদান বলে একটি কবিতা আছে, পড়েছেন বোধহয়, আমি সেটারই কয়েকটা লাইন একটুখানি বলবো। সে মন্দিরে দেব নাই কহে সাধু,
রাজা কহে রোষে দেব নাই, হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ। সাধু কহে আপনায় স্থাপিয়াছ, জগতের দেবতারে নহে। এবারের নির্বাচনে ঠিক কি সেরকমটাই কি ঘটতে চলেছে যেমনটা বিরোধীরা বলছেন? আজও রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা সেই কারণেই একেবারেই সমসাময়িক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে কোনটা ডিভিডেন্ড দেবে বিজেপিকে তার উত্তর দেবে সময়, তার উত্তর দেবে দেশের আম জনতা। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।